সবাইকে ওয়েলকাম। সামনেই তো ইতিহাস পরীক্ষা, তাই একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য চলো ঝটপট একটা রিভিশন করে নেওয়া যাক। আজ আমরা ক্লাস 8-এর ইতিহাস বইয়ের সপ্তম, অষ্টম আর নবম অধ্যায়ের সবচেয়ে জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় আসে সেটা হলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়া ঠিক কেমন ছিল। ব্যাপারটা কিন্তু বেশ জটিল, কারণ এর কোনো একটা সোজাসাপটা উত্তর নেই। প্রতিক্রিয়া ছিল নানা রকমের। একদিকে যেমন ছিল সরাসরি সশস্ত্র বিদ্রোহ, তেমনি অন্যদিকে চলছিল সমাজ সংস্কারের চেষ্টা, আর তার সাথে ছিল মনোজম জাতীয় আন্দোলন। চলো এই পুরো জার্নিটা একবার দেখে নিই। তারে চলো একদম শুরু থেকে শুরু করি, সেই প্রথম প্রতিরোধগুলো দিয়ে, মানে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সেই সব সশস্ত্র লড়াই যেগুলো ছিল স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রথম স্ফুলিঙ্গ। ভারতের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক আর আদিবাসী সম্প্রদায়, জমিদার, মহাজন আর ব্রিটিশ প্রশাসনের শোষণের বিরুদ্ধে গর্জে উঠেছিল। সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ থেকে শুরু করে ফরাজি বা মোপালা আন্দোলন, এগুলো সবই ছিল সেই অন্যায়ের বিরুদ্ধে এক একটা জ্বলন্ত প্রতিবাদ। আচ্ছা, এই বিদ্রোহগুলো বুঝতে গেলে একটা শব্দ আমাদের জানতেই হবে, আর সেটা হলো দিকু। সাঁওতালরা তাদের এলাকায় বাইরে থেকে আসা মহাজন আর জমিদারদের এই নামেই ডাকত। আসলে এই একটা শব্দের মধ্যেই লুকিয়েছিল তাদের সব রাগ, ক্ষোভ আর বঞ্চনার অনুভূতি। আর ঠিক তেমনই আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ হল হুল। 1855 সালে যে বিখ্যাত সাঁওতাল বিদ্রোহ, তাকে হুলও বলা হয়। এর মানে কি জানো? এর সোজাসাপটা মানে হল বিদ্রোহ, মানে আর কোনো রাখ ঢাক নেই, এটা ছিল সরাসরি বিদ্রোহের ডাক। এই ছোট ছোট বিদ্রোহগুলোই যেন এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। আর সেই ঝড়টা এলো 1857 সালে। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের একটা প্রতিবাদ থেকে যার শুরু, সেটাই দাবানলের মতো মিরাট হয়ে সোজা দিল্লি পর্যন্ত ছড়িয়ে পড়ল। এই মহাবিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিতটাকেই নাড়িয়ে দিয়েছিল। একদিকে যখন তরোয়াল দিয়ে লড়াই চলছে, ঠিক সেই সময়ে কিন্তু আরেকটা লড়াই চলছিল। সেটা হলো ভাবনার লড়াই। এর লক্ষ্য ছিল ভারতীয় সমাজকে ভেতর থেকে বদলে দেওয়া, কুসংস্কার মুক্ত করা। আর এই ভাবনার লড়াইয়ের সেনাপতি ছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা জ্যোতিরাও ফুলের মতো মানুষেরা। তাদের সবথেকে বড় কৌশল কি ছিল জানো? তারা একদিকে যেমন আধুনিক শিক্ষাকে গ্রহণ করেছিলেন, তেমনি আবার প্রাচীন শাস্ত্রের সঠিক ব্যাখ্যা দিয়ে সতীদাহ প্রথা বা বিধবা বিবাহের মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হল, সমাজ সংস্কারের এই ঢেউ কিন্তু শুধু বাংলাতেই আটকে ছিল না। যখন বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে লড়ছেন, ঠিক সেই সময়ে দক্ষিণ ভারতে মাদ্রাস প্রেসিডেন্সিতে একই রকম একটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন বীরেশলিঙ্গম পান্তুলু। এবার প্রশ্ন হল, এই যে দুটো আলাদা স্রোত, একদিকে সশস্ত্র বিদ্রোহ আর অন্যদিকে সমাজ সংস্কার, এগুলো কিভাবে এক জায়গায় এসে মিশে গেল? আর ঠিক এখান থেকেই জন্ম নিল একটা আরও বড় ধারণা, আর সেটা হল ভারতীয় জাতীয়তাবাদ। ভারতে ফিরে আসার পর গান্ধীজি কিন্তু সরাসরি জাতীয় স্তরের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েননি। তিনি প্রথমে চম্পারণ, খেদা আর আমেদাবাদে 3টি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ আন্দোলন করেন। এগুলো ছিল অনেকটা তার সত্যাগ্রহ পদ্ধতির পরীক্ষা নিরীক্ষার মতো, যা তাকে ভবিষ্যতের বড় লড়াইয়ের জন্য প্রস্তুত করেছিল। কিন্তু এরপর এমন একটা ঘটনা ঘটল যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই নৃশংসতার পর স্বাধীনতার দাবি আরও জোরালো হয়ে উঠল, আর এর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতীকী প্রতিবাদ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রিটিশদের দেওয়া স্যার উপাধি ফিরিয়ে দেওয়া। এই ঘটনার পর থেকেই ভারতের স্বাধীনতা সংগ্রাম একটার পর একটা বড় ধাপে এগোতে থাকে। যেমন অসহযোগ আন্দোলন, তারপর লবণ সত্যাগ্রহের মাধ্যমে আইন অমান্য আন্দোলন, আর সবশেষে ভারত ছাড়ো আন্দোলন। এই প্রত্যেকটা আন্দোলনের লক্ষ লক্ষ সাধারণ ভারতীয় যোগ দিয়েছিল। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, একদিকে যেমন গান্ধীজির নেতৃত্বে অহিংস আন্দোলন চলছিল, ঠিক তার পাশেই কিন্তু সশস্ত্র বিপ্লবের আগুনও সমানভাবে জ্বলছিল, যা ব্রিটিশদের ক্রমাগত চ্যালেঞ্জের মুখে ফেলছিল। এদের পথটা ছিল একেবারে অন্যরকম। মাস্টারদা সূর্য সেন,
ভগৎ সিং বা সুভাষচন্দ্র বসুর মতো বিপ্লবীরা বিশ্বাস করতেন যে অহিংসার পথে নয় বরং প্রত্যক্ষ সংগ্রাম আর সশস্ত্র লড়াইয়ের মাধ্যমেই ভারতকে স্বাধীন করতে হবে। সালটা ছিল ১৯৪২। গোটা বিশ্ব তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে পড়ছে, ব্রিটিশরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, আর ঠিক এই সুযোগেই ভারতের স্বাধীনতার সংগ্রাম তার একদম শেষ আর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। গান্ধীজি ডাক দিলেন ভারত ছাড়ো, আর এই একটা ডাকের মধ্যে দিয়ে শুরু হল ভারতের সবচেয়ে তীব্র আর ব্যাপক গণ আন্দোলন। আর এই আন্দোলনের মূল মন্ত্র কী ছিল? একটাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে। এই শক্তিশালী স্লোগানের মানেটা ছিল খুব পরিষ্কার, হয় আমরা স্বাধীনতা অর্জন করব অথবা তার জন্য লড়াই করতে করতে জীবন দেব, এর মাঝে আর কোনো রাস্তা নেই। চলো এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক। পরীক্ষার জন্য এই নামগুলো আর তাদের সাথে জড়িত বিষয়গুলো মনে রাখা কিন্তু খুব জরুরি। প্রথমে তিতুমির। নামটা শুনলেই কোন জিনিসটার কথা মাথায় আসে? একদম ঠিক, তার বিখ্যাত বাঁশের কেল্লা, যা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধের এক দারুণ প্রতীক। এরপর সূর্য সেন। চট্টগ্রামের এই বিপ্লবী নেতাকে সবাই ভালোবেসে কি নামে ডাকত? মাস্টারদা। এটা কিন্তু মনে রাখবে। ভারত ছাড়ো আন্দোলনের একজন বীর শহীদ হলেন মাতঙ্গিনী হাজরা। তার বয়স আর গান্ধীবাদী আদর্শের প্রতি গভীর বিশ্বাসের জন্য তিনি গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন। আর এই পয়েন্টটা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। কে প্রথম 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন? উত্তরটা হল বিনায়ক দামোদর সাবরকর। তাহলে আমাদের আজকের রিভিশন এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। একটু ভেবে দেখো তো, এই যে এতগুলো বছর ধরে স্বাধীনতার জন্য লড়াই, সমাজ বদলানোর লড়াই হলো, সেই সব কিছুর প্রভাব আজকের ভারতে আমরা কিভাবে দেখতে পাই? পরীক্ষার পরেও কিন্তু এর উত্তরটা খোঁজার চেষ্টা করা যেতেই পারে।